আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। শুকরিয়া মহান আল্লাহর কাছে যে আমরা আরো আজকে একটি নতুন দিন পেয়েছি এবং সেই দিনে আরো একটি নতুন ক্লাসের আয়োজন করছি। আজকে এটি হলো ডে 12, 12তম দিনের ক্লাস। আমাদের আজকে আলোচ্য বিষয় থাকবে বেসিক্যালি নাউন, আমাদের ফোকাসটা থাকবে নাউনের উপরে। তাহলে তোমরা এই মুহূর্তে যে কাজটি করবে, নিট বইটি সবাই খুলে ফেলবে। আমাদের কিন্তু আজকে একটা টেস্ট আছে, তাই না? টেস্টের পরে কিন্তু আমাদের নাউনে আলোচনাটি শুরু হবে। এই পর্যন্ত পড়া শেষ হয়েছে। আজকে আমরা প্রথমত প্র্যাকটিসের পূর্ণতা। এইখানে আমাদের যে প্র্যাকটিসগুলো রয়েছে একটু আমি বুঝিয়ে দেব, এন্ড দেন আই উইল টক অ্যাবাউট নাউন। নাম্বার গ্রামারে কোন লেসনের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে নাউন। হ্যাঁ, নাউনই তো। ওই যে নাউন সিঙ্গুলার প্লুরাল, তাই না? তার মানে নাম্বার মানে তো সিঙ্গুলার বা প্লুরাল। আর ওটা কি? ওটা তো নাউন। নাউন সিঙ্গুলার, নাউন প্লুরাল, বয় বয়েজ, তাই না? তার মানে নাম্বার এই বিষয়টি গ্রামারে কার ভিতরে আলোচনা করা হয়েছে? নাউনের ভিতরে, নাউন চ্যাপ্টারের ভিতরে। ঠিক আছে? এরপর নাম্বার 2 হলো নাম্বার কত প্রকার? ওকে, নাম্বার 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং আরেকটি হচ্ছে প্লুরাল নাম্বার। আচ্ছা, এরপর নাম্বার 3 হচ্ছে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে নিচের কোনটিকে প্লুরাল করা যায় না? অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে কোনটিকে প্লুরাল করা যায় না? স্পেকটাকলস, এটার সঙ্গে এস যুক্ত করে প্লুরাল করা যাবে না। কারণ যেগুলোর সঙ্গে এস থাকে সেগুলোতে অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে না। শুধু শুধু কি দিতে হয় মনে আছে? শুধু একটা কিন্তু এ অ্যাপোস্ট্রফি দিতে হয়। রাইট? আচ্ছা, আশা করি মনে আছে তোমাদের। এরপরে 4 নাম্বার, ইট এর প্লুরাল ফর্ম কোনটি? ইট এর প্লুরাল ফর্ম হচ্ছে, আমরা বলে দিয়েছি দে। কেন? আমি একটু স্মরণ করে দিই। লাইক আমি যদি বলি ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি বলবো? ইট। কিন্তু যদি আমি বলি ম্যাঙ্গোজ, তাহলে আমরা কি বলবো? দে বলবো। সেই জন্যই বলা হয় ইট হলো সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার, তার প্লুরাল হলো দে। এই জন্য আমরা দে নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে 5 নাম্বার, নিচের কোন শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল একই? সিঙ্গুলারও যা, প্লুরালও তাই। কোনটি বলো তো? সি নাম্বার, অ্যালফাবেট। এটা সিঙ্গুলারও যা, প্লুরালও তাই। নাম্বার 6, ফিল ইন দ্য গ্যাপ, ডিলিট করে দাও 4, 4টা কি ডিলিট করে দাও? সি নাম্বার 5 এস মানে কি জানো? 5 অ্যাপোস্ট্রফি এস মানে 5টা এস ডিলিট করে দাও অ্যান্ড অ্যাড টু 4 এস, এবং 4টা 4 অ্যাড করো মানে যুক্ত করো। কি মনে আছে তোমাদের? কোনো সংখ্যাকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস দিতে হয়। 5 অ্যাপোস্ট্রফি এস মানে কি? অনেকগুলো 5। ঠিক আছে? 4 অ্যাপোস্ট্রফি এস মানে কয়টা? অনেকগুলো 4। আর এখানে যেহেতু বলা আছে 2 মানে 2টা, আর 4 মানে হচ্ছে 4টা। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো সব? আচ্ছা। নাম্বার 7, ফোকাসের প্লুরাল ফর্ম কোনটি? ফোকাসের প্লুরাল ফর্ম কোনটি? ফোকাসেস, ফোকাসেস। এবং আরেকটি প্লুরাল ফর্ম রয়েছে, সেটা কিন্তু আমার অপশনে নেই। সেটা হচ্ছে ফোসি বা ফোসাই। এই শব্দটির সঙ্গে তোমরা একটু ইন্ট্রোডিউস হও। এটার উচ্চারণ একেবারেই খুবই হাস্যকর মনে হতে পারে। ফোসি বা ফোসাই। ঠিক আছে? ব্রিটিশ বা আমেরিকান উচ্চারণের ব্যাপার রয়েছে। তো ফোকাস, এটার টোটাল হচ্ছে এই দুইটা। নাম্বার 8, অ্যারিস্টোক্রেসি, নোবেলটি, ক্যাটেল, এই নাউনগুলোর পর নিচে কোন ভার্বটি বসতে পারে? এগুলো কিন্তু প্লুরাল। নোবেলটি, ক্যাটেল, গরুর ঝাঁক, পাল, অ্যারিস্টোক্রেসি, রাজকীয় সম্প্রদায়, এগুলো কিন্তু প্লুরাল, মানে অনেকগুলো মানুষকে একসাথে বোঝায়। তো অনেকগুলো মানুষকে যদি একসাথে বোঝায় তাহলে ভার্বটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। তো পরীক্ষায় এরকম আসতে পারে, লাইক এরকম থাকলো নোবেলটি, এরপরে হয়তো বা সামথিং এরকম থাকলো, আর থাকলো, তারপর ইস থাকলো, আরো অনেক কিছু। তো এখন নোবেলটি পরে তুমি কি বসাবে? ভদ্র সম্প্রদায়। এরপরে তুমি কি বসাবে? প্লুরাল হবে। এটা কিন্তু প্লুরাল ভার্ব। নাম্বার 9 হচ্ছে অ্যাডভাইজেস এর মতো অর্থ দেয় নিচের কোন শব্দটি? অ্যাডভাইজেস এর বাংলা অর্থটা তোমাকে বুঝতে হবে। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ। আর আমার কিন্তু গতদিন আলোচনা ছিল, আমি মুখস্থ করতে বলেছিলাম। আর যখন অ্যাডভাইজেস হচ্ছে, যার বাংলা অর্থ হলো তথ্য। একটু মনে করে দেখবে বা গতদিন আলোচনা একটু রিভিউ করবে, ওখানে লেখা আছে সুন্দর করে। অ্যাডভাইজেস বাংলা অর্থ হলো তথ্য। তাহলে নিচের কোনটির বাংলা অর্থ তার মতো? কার মতো? ইনফরমেশন। খুবই ক্রিয়েটিভ কোয়েশ্চেন, খুবই ক্রিয়েটিভ টাইপের কোয়েশ্চেন। অ্যান্ড এর নাম্বার, ফিল ইন দ্য গ্যাপ, গ্যালোস। গ্যালোস মানে কি মনে আছে? ফাঁসির কাষ্ঠ, যেখানে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া হয়। সো গ্যালোস দেখতে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে কিন্তু সে সিঙ্গুলার, এবং সেই জন্য কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এই যে গ্যালোস ইজ প্রিপেয়ার্ড ফর দ্য কিলার। হ্যাঁ, প্লুরাল, ওইটা হবে না। উইল কেন দেবো? এখানে তো ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। আর কোনোভাবেই করা যাবে না, দেখতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু আসলে ভার্ব হবে সিঙ্গুলার। সো গ্যালোস ইজ প্রিপেয়ার্ড ফর দ্য কিলার। ফাঁসির কাষ্ঠ প্রস্তুত হয় একজন ঘাতকের জন্য। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের প্রথম যে কথাটি এসে যায় সেটি হলো কথার অংশ। এখানে পার্টস অফ স্পিচের ভেতরে একটি রহস্য আছে, সেই রহস্যটা আমি উন্মোচন করি, একটু দেখে নাও সবাই। পার্টস অফ স্পিচ, আমি যদি এখানে বলতাম পার্টস অফ স্পিচেস, মানে এটার সঙ্গে যদি এস দিতাম তাহলে আমার কি ধরনের ভুল হতো সেটা তোমাকে আগে জানতে হবে। প্রথম কথা হচ্ছে স্পিচ মানে হচ্ছে আমার তোমার কথা। ঠিক আছে? কথা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো ওই কথার সঙ্গে বেসিক্যালি আনকাউন্টেবল মানে যেটাকে গণনা করা যায় না, তার সঙ্গে এর যুক্ত করা যায় না। সেই জন্য স্পিচের সঙ্গে কখনো এর যুক্ত করা যাবে না। ঠিক আছে? আর এখানে পার্টস বলেছি কেন জানো? কারণ আমাদের কিন্তু কথার অনেক পার্ট আছে। আমাদের কোনো কথা আনন্দ, কোনো কথা দুঃখ, কোনো কথা গুণাগুণ প্রকাশ করে, কোনো কথা কর্ম প্রকাশ করে, কাজ প্রকাশ করে। সো এই জন্য পার্টস বলা হয়েছে। পার্টস মানে যন্ত্রপাতি নয়। বুঝে নাও, পার্টস মানে হচ্ছে স্পিচ, আমরা যে কথাগুলো বলছি সেই কথার বিভিন্ন অংশ। যে আমি যে কথাটা বলছি সেই কথাটা কি কোনো নাম, সেই কথাটা কি কোনো গুণ, সেই কথাটা কি কোনো কাজ বোঝাচ্ছে, এই জন্য বেসিক্যালি পার্টস হয়েছে। আর স্পিচের সঙ্গে যুক্ত করা যায় না, বিকজ শব্দটি হলো আনকাউন্টেবল স্পিচ। ঠিক আছে? আনকাউন্টেবল সঙ্গে দেওয়া যায় না। পার্টস অফ স্পিচ মূলত একজন মানুষের কথা। তার মানে আমরা যে কথাগুলো বলি সেগুলো তো পার্টস, তাই না? তো একজন মানুষ তার দৈনন্দিন জীবনে যে ধরনের কথাগুলো বলে তার ধরনগুলোই হলো মূলত পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যে ধরনের কথাগুলো বলি, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর ভিতরে অনেক পার্ট আছে। এই কথাগুলোর ভিতরে অনেক কি আছে? পার্ট আছে। এই জন্য এটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচের পার্টস অফ স্পিচ। এবার আসো পার্টস অফ স্পিচের সংজ্ঞার ভিতরে একটু প্রবেশ করি। সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি, তথা প্রত্যেকটি বললে কিন্তু জানতে হবে কতটি? 8টি। সো এখানে একটু গোল চিহ্ন দিয়ে নিতে হবে। 8 ধরনের অর্থবোধক শব্দকে বলা হয় পার্টস অফ স্পিচ। তার মানে আমরা জেনে গেলাম ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ হচ্ছে কয় প্রকার? 8 প্রকার। খুব ভালো করে কিন্তু এই জায়গাটা থেকে তোমাদের গ্রামারের প্রতি মনোযোগ দিতে হবে, কারণ গ্রামারের এখান থেকেই বেসিক্যালি অ্যাডভান্স লেভেলটা শুরু হয়ে যাচ্ছে। বেসিক তো চলছেই, তার সঙ্গে অ্যাডভান্সের ছোঁয়াটা এখান থেকে শুরু। পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাম্বার 1 নাউন,
নাম্বার 2 প্রোনাউন, নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভ, একটু উচ্চারণটা ভালো করে, এটা আমরা ভুল করব না, অ্যাডজেক্টিভ নয়, ডি এর উচ্চারণটা হবে না, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা জাস্ট মুখস্থ করে নিতে হবে। আজ অবধি পর্যন্ত যারা বলতে পারে বা আমি পারছি, মানে এটা আমি মুখস্থ করে নিয়েছি। সো তোমার যদি মুখস্থ না থাকে ঝটপট মুখস্থ করে নাও, এবং বলে দিই ধারাবাহিকভাবে মুখস্থ রাখবে। মানে শুধু 8টা বলতে পারলে হবে না, এলোমেলো করে বলতে পারলে হবে না, একবারে টানা বলতে পারতে হবে। এই কারণে টানা বলতে পারতে হবে, কোনোদিন যদি একটা মিসও হয়ে যায় তাহলে সিকোয়েন্সই তোমাকে, অর্ডারই তোমাকে বলে দেবে এরপর এটা কি হওয়ার কথা। সিম্পলি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, একবারে টানা মুখস্থ করতে হবে, সিরিয়াল ব্রেক করা যাবে না। ওয়েল, এবার আসি, আমাদের মূল আলোচনা শুরু হচ্ছে। প্রথম যে প্রকারটা সেটি হচ্ছে নাউন নিয়ে কথা শুরু হচ্ছে। তো এই কথাটা জীবনে প্রচুরবার তোমরা শুনেছো, নাউন মানেই কোনো কিছুর নাম। আমিও জানি যে নাউন মানে হলো কোনো কিছুর নাম, কিন্তু সমস্যা এরপরে অন্য জায়গায় শুরু হয়। যেমন ধরো তুমি জেনেছো নাউন মানেই কোনো কিছুর নাম। তো এখন ধরো তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে এরকম, আমি একটা টেস্ট দিচ্ছি তোমাদের, হুইচ ওয়ান ইজ নাউন। একটু কোয়েশ্চেনটা খেয়াল করতে হবে ধৈর্য নিয়ে। সো এখানে আমি অপশানে দিলাম হচ্ছে নাইস, অপশান বিতে দিলাম হচ্ছে আমি গোয়িং, অপশান সিতে আমি দিলাম গো, অপশান ডিতে আমি দিলাম হচ্ছে কোনোটি নয়। নিচের কোনটি নাউন? এই হলো কোয়েশ্চেন। আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, দেখা যাক কয়জনে পারছো। হুইচ ওয়ান ইজ নাউন, নিচের কোনটি নাউন? দ্রুত আনসারটা করে ফেলো। হুইচ ওয়ান ইজ নাউন? আর সময় দিচ্ছি না, রাইট উত্তর নিয়ে নাও। নিচের যে শব্দটি নাউন সেটি হলো গোয়িং। এখন তুমি হয়তো ভাবছো, অনেকে কিন্তু নাম দিয়েছো, আমি দেখতে পাচ্ছি নাম দিয়েছো। নাইস অবশ্যই না, কেন নাইসটা নয়? কারণ নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, গোটা অবশ্যই না, কেন গো নয়? কারণ গোটা হচ্ছে ভার্ব। আর নাম তো অবশ্যই নয়, বিকজ এখানে গোয়িং। গোয়িংটা কেন জানো? আমাদের এই যে সূত্রতে জীবনের প্রথম থেকে শেখানো হয় যে নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। তো এখন নাম মানে আমরা মনে করি যে আমার তোমার নাম ফরহাদ, সাকিব, নিলয়, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, হ্যাঁ, তো নাম তো নাই, কিন্তু গোয়িং কেমনে হলো? আসলে তোমাকে নাউনের সংজ্ঞার ক্ষেত্রে আজকে তোমাকে শেখাবো কোনো কাজের নামও নাউনের অন্তর্ভুক্ত, যেমন সুইমিং, ট্রাভেলিং, ডিরেকশন, গোয়িং, যাওয়া, এটা কিন্তু কাজের একটা নাম, নাম না? সুতরাং গোয়িং মানে যাওয়া, এটা কাজের একটা নাম। নাম মানে কখনোই এটা ভেবো না যে শুধুমাত্র এরকম, মানে কি বলবো, যে একেবারে খারাপ, মানে মানে জাস্ট লাইক কি বলবো, এইরকম দেখতে নাম মানে নাম। নামের অনেক ধরন আছে, অনেক লুকোচুরি নাম আছে, ঠিক আছে? এইগুলোই হচ্ছে গ্রামার, এগুলোই হচ্ছে রহস্য। সো ইটস আ নাউন। বাট এখানে আমি একটু হালকা টাচ দিয়ে দিই তোমাদের, যে কোনো ভার্বের সঙ্গে যদি আমরা আইএনজি লাগিয়ে দিই ইজ ইকুয়াল টু সেটা নাউন হবে। একটু নোট করে নাও সবাই। আর যারা এখানে অনেকেই রয়েছে, অনেকে মনে করছো যে আচ্ছা নাউন কি করে হলো, তাদের জন্য আমি একটু বলে দিই, এটার নাম হচ্ছে জেরান। হ্যাঁ, আমি জানি তোমার কাছে মনে হচ্ছে এটা কঠিন বিষয়। আচ্ছা, মনে হোক না কেন, এরপরে যখন আবার তুমি এই কথাটি শুনবে নিঃসন্দেহে কঠিন মনে হবে না। তাহলে যেটা বললাম, ভার্বের সঙ্গে আইনজি হলে সেটার নাম কি হয়ে যাবে? নাউন হবে। তার নাম অন্য কথায় তার নাম হবে জেরান। তার মানে জেরানের মধ্যে কি লুকোনো থাকে? নাউন লুকোনো থাকে। আচ্ছা, তাহলে এবার আমি তোমাকে যদি বলি ইএটি, ইট, ঠিক আছে, আর এটার নিচে লিখলাম ইএটি, ইট, ইটিং। বলো কোনটা কোন পার্টস অফ স্পিচ? এইটার নাম হচ্ছে ভার্ব, মানে খাওয়া, আর ইটিং আইনজি আছে, তার মানে এটার নাম কি? নাউন। বাট এখানে আবার অনেকেই প্রশ্ন আছে, যারা একটু ভালো জানো তারা আবার অন্য কিছু ভাবছো। তারা ভাবছো যে আচ্ছা, আমরা তো এমন শুনেছিলাম যে ভার্বের সঙ্গে যদি কখনো আইএনজি হয় তার নাম তো অ্যাডজেক্টিভও হতে পারে। অবশ্যই হতে পারে, আমি অস্বীকার করছি না, তবে তার নামটা আবার হয়ে যাবে পার্টিসিপল। তাহলে আমি তোমাকে এত ডিপে নিয়ে যাব না, আমি তোমাকে শুধুমাত্র এইটুকু বলবো, একটু শুনে রাখো। যে জিনিসটা তুমি আজকে শিখলে, শুনলে, কয়েকদিন পর যখন তুমি আবার সেই আলোচনাটি পাবে তোমার কাছে খুবই মজার মনে হবে, রাইট? তাহলে নাউন মানে কোনো কিছু নাম, কিন্তু নামের ধরন কিন্তু আলাদা। এবার স্বাভাবিক আলোচনায় আসি, বেসিক্যালি আসি কোনো কিছুর নাম। নামের ধরন দেখো, মানুষের নাম ফরহাদ, সাকিব, নিলয়, তোমার আমার নাম, ওকে ফাইন। দেশের নাম, তার মানে যে কোনো দেশের নাম হলে সেটাও নাউন, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, রাইট? শ্রেণী বা গোত্রের নাম, ম্যান, উইম্যান, লায়ন, ট্রি, এগুলো শ্রেণী বা গোত্র। কোনো পদার্থ, বস্তুর নাম, ওয়াটার, উড, গোল্ড, এটসেট্রা। ধরা যায় না, ছোঁয়া যায় না এমন অদৃশ্য কিছু বিষয়ের নাম, যেমন অনেস্টি, সততা, ধরতে পারবে? লাভ, ভালোবাসা, ধরতে চুইতে পারবে যে আমাকে 1 কেজি ভালোবাসা দিন, 200 টাকা দেবো, ওর ভিতরে ভালোবাসার সংকট পড়েছে, 1 কেজি ভালোবাসা আমি ওই সুচ দিয়ে ভিতরে ঢুকে দেবো। ইজ ইট পসিবল? নেভার। এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। হ্যাপিনেস, সুখ, এডুকেশন, এগুলো শুধুমাত্র অনুভব করা যায়, ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলোও নাউন। আবার আমি যদি বলি কোনো কাজের নাম, সুইমিং, সাঁতার কাটা কাজ, কিন্তু ট্রাভেলিং, ভ্রমণ করা, ডিরেকশন, কোনো নির্দেশনা, পঠিত বিষয়ের নাম, তুমি যেগুলো পড়ো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে, সাবজেক্টের নাম, ফিজিক্স, পলিটিক্স, সোসিওলজি, সাইকোলজি, রাইট? এগুলো পঠিত বিষয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো পড়ানো হয়, সকল সাবজেক্টের নামই হচ্ছে নাউন, ঠিক আছে? তাহলে এবার যদি আমি তোমাকে একটা সিম্পল একটি কোয়েশ্চেন করি, সেটি হচ্ছে WLKING, ওয়াকিং ইজ আ ডট ডট। অপশানে আমি বললাম এই শব্দটি কি নাউন, অপশন বি শব্দটি কি ভার্ব, অপশন সি বলা হলো যে শব্দটি কি প্রোনাউন, অপশন ডি শব্দটি বলা হলো প্রিপজিশন। এই ওয়াকিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এবার তোমরা একটু বলো তো দেখি। ওয়াকিং শব্দটা হচ্ছে নাউন। কেন নাউন? দুটো অ্যাঙ্গেল থেকে আমরা প্রুভ করবো শব্দটি নাউন। 1 নম্বর অ্যাঙ্গেল, কোনো কাজের নাম, হাঁটা, এটা কি কোনো কাজ না? হাঁটছি, এটা কোনো কাজ কিনা আমাকে বলো। আচ্ছা, রাইট, কাজ। এবং আমি যদি বলি যে ভার্বের সঙ্গে আইনজি, একটু মনে করে দেখো, ভার্বের সঙ্গে আমি যখনই আইনজি লাগাচ্ছি শব্দটার নাম কি? নাউন। আচ্ছা, এইবার কি তোমার কাছে এটা খুব পরিচিত মনে হচ্ছে না? যে একটু আগে মনে হয় দেখেছি কোথাও, শুনেছি কোথাও। হ্যাঁ, এই যে ভার্ব ওয়াক মানে হাঁটা, রাইট, তার সঙ্গে যুক্ত হয়েছে আইনজি, অর্থাৎ শব্দটির নাম কি? নাউন। ক্লিয়ার? ইয়েস। সো হ্যাঁ, এই তো সুন্দর সুন্দর অনেক কমেন্ট পাচ্ছি তোমাদের, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জিনিসটাকে আমি একটু লিখে দিই পাশে, দিস ইজ কল্ড বেসিক। মানে তুমি এই মুহূর্তে যেটা শিখলে এটা হচ্ছে একেবারে বেসিক, মানে ওই যে সূচের ভিতরে সুতা দেওয়ার প্রাথমিক কাজগুলো যেইভাবে এভাবে করতে হয়, এটা এইভাবে সুই সুতো পড়াতে হয়। এরপরে যখন তুমি অনেক ওপর দিকে উঠে যাবে, তখন এই টেস্টটা তোমাকে একটু অন্যভাবে ডিস্টার্ব করবে। দেখবে কিভাবে? এই ওয়াকিং ইজ আ, এইবার তোমাকে ডিস্টার্ব করবে, বলবে আচ্ছা বলুন তো ওয়াকিং কি জেরান? অপশন বি
বলুন তো শব্দটি কি নাউন? অপশন সি বলবে বলুন তো এটা কমপ্লিমেন্ট। ডি বলবে যে ওয়াকিং হচ্ছে বোথ এ প্লাস বি। একটু ভালো করে কোয়েশ্চেনটা বোঝো। সো এইবার বলা হচ্ছে ওয়াকিং ইজ আ, ওয়াকিংটাকে আমরা কি বলতে পারি? অবশ্যই সেটি নাউন, আমরা অস্বীকার করছি না, একটু আগে সেটা শিখেছি। আর আমরা বলেছিলাম ভার্বের সঙ্গে যদি আইএনজি হয় তার মধ্যে নাউন থাকে এবং তার মধ্যে কি থাকে? জেরান্ড থাকে। সুতরাং জেরান্ডও রাইট উত্তর হবে, আবার নাউনও রাইট উত্তর হবে। এই জন্য রাইট উত্তর হবে বেসিক্যালি কোনটা? এ এবং বি। এই তো অনেক সুন্দর আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে রাইট উত্তর হচ্ছে ডি। ঠিক আছে, এইভাবে বেসিক্যালি বেসিক টু আমরা আস্তে আস্তে করে অ্যাডভান্সের দিকে এগোচ্ছি। ওকে, এবার আরেকটু নিচে আসি। এবার নাউনের প্রকার নিয়ে কিন্তু পরীক্ষা কোয়েশ্চেন করা হয়, যে হাউ মেনি কাইন্ডস অফ নাউন। বিভিন্ন পরীক্ষায় তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে বলো তো নাউন কত প্রকার। সো যদি কেউ কখনো বলে প্রধানত, তাহলে প্রকার হচ্ছে দুইটি, একটা হচ্ছে কনক্রিট নাউন এবং একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসো, প্রথম কথা হচ্ছে কনক্রিট নাউনটা কি, এটা আগে জানবো, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে পরে কথা। আগে কনক্রিটটা তো শেষ করি। যে নাউনের বাহ্যিক অস্তিত্ব রয়েছে, মানে বাহির থেকে যেগুলো দেখা যায়, মনে থাকবে, বাহির থেকে চাইলেই দেখা যায়, সেগুলোর নাম হচ্ছে কনক্রিট নাউন। ঠিক আছে, বাহ্যিক অস্তিত্ব আছে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, একটু শর্টকাটে বলে দিয়ে যায়, যেগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিচ্ছু করতে পারবে না, শুধু অনুধাবন করতে পারবে। লাইক আমি একটা উদাহরণ দিয়ে এখানে ছেড়ে দিই, লাভ, আমি বললাম কাইন্ডনেস। এই দুটো নাউন আমি এক্সাম্পলটা এখানে দেখে দিলাম, তোমার জন্য সুবিধা হবে। যে অ্যাবস্ট্রাক্ট নাউন লাভ, ধরা যায় না, ছোঁয়া যায় না। কাইন্ডনেস, মহানুভবতা, ধরা যায় না, ছোঁয়া যায় না। আর কনক্রিটটা হচ্ছে অস্তিত্ব আছে, ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। ক্লিয়ার? এই ভিউটুকু একটু ক্লিয়ার হয়ে যাও। সো এখানে আমি যেটা বলছিলাম, কনক্রিট নাউন বেসিক্যালি হচ্ছে, এবার আসো, 4 প্রকার। নাম্বার 1 প্রপার নাউন। এখানে সুন্দর করে লিখে রাখো, প্রপার নাউন ইজ ইকুয়াল টু আমার নাম। আমি কিন্তু তোমাকে লিখতে বলেছি, একবার 100% এখানে লিখতে হবে আমার নাম, অথবা বাংলায় লিখে নাও আমি। ওকে, কমন নাউন। কমন নাউনের এখানে লিখে নাও আমি কে। কমন নাউনে ইজ ইকুয়াল টু দিয়ে পাশে লিখে নাও আমি কে। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করলাম আমি কে, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে হচ্ছে ম্যান, আমি একজন মানুষ। মহিলারা বলবে আমি হচ্ছে ম্যান, রাইট? সো আমি কে মানে হলো যে ম্যান, উইম্যান, এগুলোর নাম হচ্ছে কমন নাউন। আমি পাশে শর্টকাট লিখতে বলেছি, প্রপার নাউনে লিখবো আমিটাকে, ওই আমির নাম কি হতে পারে? রহিম হতে পারে, তারপরে করিম হতে পারে না, রাইট? কমন নাউন আমি কি লিখতে বলেছি? লিখে নাও সবাই, কমন নাউনের পাশে লিখে নাও আমি কে। আমি হতে পারি ম্যান, আমি হতে পারি উইম্যান, আমি ছেলে হতে পারি, মেয়ে হতে পারি। এবার আসো কালেকটিভ। কালেকটিভের পাশে তুমি বাংলায় লিখে নাও আমি কি হতে চাই। আমি কি হতে চাই। আচ্ছা, আমি তোমাকে যদি বলি যে তুমি তো রহিম, তুমি তো একজন মানুষ, তুমি জীবনে কি হতে চাও? তো বলছো যে স্যার আমি পুলিশ হতে চাই, আমি আর্মি হতে চাই, রাইট? সো এই যে পুলিশ, আর্মি, এগুলোর নাম হচ্ছে কালেকটিভ নাউন, রাইট? এবার ম্যাটেরিয়ালের পাশে লিখে নাও আমার যা আছে, একটু ছোট করে লিখে নাও আমার যা আছে। তাহলে আমি এখানে বলবো পেন, আমার কলম আছে, আমার টেবিল আছে, রাইট? আমার বাসায় লোহা আয়রন আছে, রাইট? সো এইগুলোর নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি কিন্তু শর্টকাটে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, আমি আবার রিপিট করছি, একটু সুন্দর করে দেখে নাও। সেটি হলো, প্রপার নাউনের পাশে আমি লিখতে বলেছিলাম আমি, আশা করি লিখেছো। আমি মানে হচ্ছে তোমার নাম। কমন নাউনের পাশে এখানে লিখতে বলেছিলাম আমি কে, জিজ্ঞাসা করা হচ্ছে আমি কে, তো আমি হলো ম্যান অথবা উইম্যান। আচ্ছা, কালেকটিভ নাউনের পাশে আমি লিখতে বলেছিলাম আমি বড় হয়ে কি হতে চাই। কি হতে চাই? আমি পুলিশ হতে চাই, আর্মি হতে চাই, র্যাব হতে চাই, এগুলো কালেকটিভ। আর ম্যাটেরিয়ালের পাশে আমি লিখতে বলেছিলাম আমার কাছে যা আছে, পেন, টেবিল, আয়রন, এগুলো তো আছে না, আমার কাছে কলম থাকতে পারে, টেবিল থাকতে পারে, আয়রন থাকতে পারে। আমি শর্টকাটে একটা ভিউ দিয়ে দিলাম যেন তোমরা একটু মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে অজানা কথা এবার প্রবেশ করবো আমরা। এই ইনফরমেশন থেকে আমরা কি শিখলাম? তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় বলো তো নাউন সর্বমোট কত প্রকার। নাউন সর্বমোট কত প্রকার, চলো একটু আগ থেকে ঘুরে আসি। আগ থেকে ঘুরে আসবো এভাবে, নাউন প্রধানত বলেছিলাম এক প্রকার, এই হচ্ছে এক প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এখানে এসে আবার দেখছি এই একটা, এইটা, এইটা এবং এই 4 নাম্বারটা। তাহলে আপাতত তোমার কাছে কয় প্রকার মনে হচ্ছে দেখো তো? 6 প্রকার মনে হচ্ছে। তাহলে এই যদি প্রশ্ন করি যে বলো তো নাউন সর্বমোট কত প্রকার, তাহলে হয়তো বা তুমি এটা দিতেও পারো, বাট সঠিক উত্তর কি হচ্ছে দেখো, নাউন সর্বমোট 5 প্রকার। কিভাবে 5 প্রকার হলো চলো একটু আমরা জেনে নিই। নাউন প্রধানত 2 প্রকার। নাউন প্রধানত 2 প্রকার, আমরা একটু টেবিলটা দেখে নিই। এই নাউন, এটা তোমরা জেনেছো, একটা হচ্ছে কনক্রিট নাউন এবং একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন ভেঙে কয়টা হয়েছে দেখো? 4টা হয়েছে, প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। আর এই একটা কিন্তু এই পাশে রয়ে গেল। তাহলে এখন প্রকারটা কিভাবে হলো 5টা দেখো। অ্যাবস্ট্রাক্ট নাউন 1, আর কনক্রিট নাউনটা তার নিজেকে ভেঙে একেবারে উজাড় করে দিয়েছে, বিলিয়ে দিয়েছে, তার সমস্ত গুণাবলীগুলো এই 4টা নাউনের মধ্যে বিলিয়ে দিয়েছে। 4টা নাউনের মধ্যে বিলিয়ে দিয়েছে। তাহলে সে কিন্তু আর নিজে কোনো নাউন নেই, তার অস্তিত্বগুলো ভাগ হয়ে আছে প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল, কমন। এই জন্য এই যে এই পাশের 4টা, এই 4টি নাউন এবং এই পাশের এই একটা নাউন, এই হলো আমাদের 5টি নাউন। সো ইন ফিউচারে তোমরা কখনোই নাউন নিয়ে প্রশ্ন করলে আর এই ভুলটা অবশ্যই করবে না। হাউ মেনি কাইন্ডস অফ নাউন? সো আমরা বলে ফেলবো কয় প্রকার? 5 প্রকার। এটা কিন্তু প্রচুর বড় বড় পরীক্ষায় অনেক বেশি আসে। কনক্রিট নাউন ভেঙে 4 প্রকার হয়েছে, অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকটি প্রকার, এই সর্বমোট হচ্ছে 5 প্রকার। ওকে, ডান। নাউনের প্রকারসমূহ নিয়ে এবার বিস্তারিত আমাদের আলোচনা শুরু হচ্ছে। নাউনের যে প্রকারগুলো এবার সেটা শুরু করছি। নাম্বার 1 প্রপার নাউন। প্রপার নাউন হলো কোনো ব্যক্তি, কোনো দেশ, কোনো স্থান, কোনো কিছু নিজস্ব বা নির্দিষ্ট বা স্পেসিফিক নাম। এখানে একটা কথাকে আমি গুরুত্বপূর্ণ বলবো, বা তোমরা সবাই একটু আন্ডারলাইন করে নাও যাদের কাছে বইটি রয়েছে। স্পেসিফিক মানে নির্দিষ্ট করে, খুবই ফোর্স ক্রিয়েট করে, ওইটাই। এখন আসো, প্রপার নাউনের ভিতরে কতগুলো ক্যাটাগরি আছে। কি কি? যেমন ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম, রানা, রাফি, জেসিকা, নাম। কোনো দেশের নাম, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান। স্থানের নাম, পানিপথ, মানে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ হয়েছিল, পানিপথ, রাজশাহী, ঢাকা। স্থানের নাম। কোনো কিছুর নিজস্ব নাম, গীতাঞ্জলি, কবর, দেবদাস, এগুলো সাহিত্যকর্ম। মাসের নাম ও দিনের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, ফ্রাইডে, এটসেট্রা। সো
এই সমস্ত শব্দগুলোর নাম হচ্ছে কি প্রপার নাউন। এবার একটা মজার বিষয় বলি, এক্সাক্ট আমার মনে নাই কোন একটি কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেনটা এরকম এসেছিল, সানডে ইজ আ, কি ধরনের নাউন সানডে? সানডে ইজ আ অপশন। এরপরে হয়তো বা অপশন এতে বললো, আমার এক্সাক্ট মনে নেই, এরকম কোনো একটা দিনের নাম দিয়ে কোয়েশ্চেন ছিল, মানে অনেকে এটা জানি না যে দিনের নামগুলো হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, সানডে স্যাটারডে যতগুলো দিনের নাম আছে, মাসের নাম। সো এগুলো কি হতে পারে? অপশন এ এখানে বলে দিল প্রপার, অপশন বিতে বললো কমন, অপশন সিতে বললো অ্যাবস্ট্রাক্ট, অ্যান্ড ডিতে বললো কনক্রিট। কনক্রিট। এবার আমাকে বলো, এটা কি প্রপার হবে, এটা কি কমন হবে, এটা কি অ্যাবস্ট্রাক্ট হবে, নাকি এটা কনক্রিট হবে? তোমাদের কাছ থেকে এবার আমি আনসারটি চাচ্ছি। দেখো এই ছোট্ট একটা বিষয়ের ভিতরে কত ঝামেলা আছে, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। সানডে ইজ আ প্রপার, কমন, অ্যাবস্ট্রাক্ট অথবা কনক্রিট? প্লিজ 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 দুটো একটু জানিয়ে দাও। এইবার দেখো যে খেলাটা কি ঘটেছে। এখানে রাইট উত্তর হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন কেন বলো তো? কনক্রিট নাউনের একটা প্রকার নাম হচ্ছে প্রপার নাউন, প্রথম কথা। সুতরাং প্রপার বলো, কমন বলো, সবই কিন্তু হচ্ছে কনক্রিট নাউন, তাই না? খেয়াল করে দেখো, কনক্রিট নাউনের একটা প্রকার, তো এইটা হচ্ছে মূল প্রকার। প্রথম কথা হচ্ছে যে বাপকে রেখে তো ছেলেকে কোনো জায়গা প্রধান অতিথি করলে ব্যাপারটা কেমন দেখায়। রাইট উত্তর হচ্ছে কনক্রিট নাউন। যদি কনক্রিট নাউনটা এখানে না থাকতো তুমি কিন্তু প্রপার নাউন আনসারটা করতে পারতে। ঠিক আছে, আচ্ছা। কারণ তোমার কাছে মনে হতে পারে যে স্যার আপনি একটু আগে বলেছেন প্রপার নাউন, অবভিয়াসলি সানডে প্রপার নাউনের মধ্যে রয়েছে। সো মোস্ট অফ দি স্টুডেন্টস লার্নাররা কিন্তু এই ভুলটা করে ফেলে, এবং দেখো তাই কিন্তু করেছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি হতে পারে? অনেক হয়তো দিতে পারে, বাট এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই আরেকটি কারণে। কারণ সানডে ইজ আ, এটা দেখো তো কি ভাওয়াল না কনসোনেন্ট? এটা হচ্ছে কনসোনেন্টের জন্য, রাইট? সুতরাং কিন্তু এখানে কি আছে দেখো তো, ভাওয়াল আছে। সুতরাং কিন্তু যদি আমি এরকম একটা অপশন দিয়ে রাখতাম, সেটা নিয়ে আমি ভাবতাম। এই জিনিসগুলো কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমাকে কিভাবে বাদ দেওয়া যায়। মানে তুমি যখন পরীক্ষা দিচ্ছ, লাখো স্টুডেন্টের ভিতর থেকে কয়েক হাজার বাদ দেওয়া যায়, কিভাবে এই প্রচেষ্টাগুলো করা যায়। সো রিয়েলি এই ব্যাপারগুলো খুবই সমস্যা তৈরি করে। সচেতন হবো আমরা সবাই। ওকে, সো এখানে এবার অজানা কথা আমি প্রবেশ করবো। এতক্ষণ আমি যে প্রপার নাউন নিয়ে কথা বলছিলাম, প্রপার নাউনের এই শুরুর লেটার, প্রপার নাউনের শুরুর লেটার, শুরু বলতে এই যে দেখো প্রথমটা, একবারে প্রথমটা, রাইট? প্রথম দিকেটা, রাইট? সো প্রপার নাউনের শুরুর লেটার সর্বদাই ক্যাপিটাল লেটার হবে। এটা প্রপার নাউনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। প্রপার নাউন তুমি যেখানেই লেখো না কেন, তোমার নাম, তোমার যে নামটা, তুমি খেয়াল করো যেখানে লেখো না কেন, তুমি কখনোই স্মল লেটার লিখতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, এক জায়গায় স্মল লেটার লিখতে পারবে অনলি ইমেলের সময়। তুমি যখন ইমেল লিখবে, একমাত্র ইমেলের সময় তোমার নামটা, ইওর নেম, তোমার নামটা অবভিয়াসলি সেটা কি হবে, স্মল লেটার হবে। আদারওয়াইজ সব সময় তোমার নাম প্রপার নাউন এবং স্টার্টিং হবে কি দ্বারা, ক্যাপিটাল লেটার দ্বারা। ক্লিয়ার? অ্যান্ড যে ইনফরমেশনটা সবচাইতে গুরুত্বপূর্ণ, একটু দাগিয়ে নাও, অজানা কথার ভিতরে রোমান টুটাকে একটু টিক চিহ্ন দিয়ে দাও। সেটি হলো, কোনো প্রপার নাউনের পূর্বে যদি আমরা একটা দা বসিয়ে দিই, দায়ের নাম কি, আর্টিকেল। যদি কোনো প্রপার নাউনের পূর্বে আমরা দা বসিয়ে দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা কমন নাউনে পরিণত হয়ে যাবে। কমন নাউন, চিন্তা করতে পেরেছো? আমরা ছিলাম এতক্ষণ প্রপার নাউন, প্রপার নাউন একটা আর্টিকেল নিলেই সেটা কমন নাউন হয়ে যায়। তোমরা একটা কাজ করো, এবার এই কমন নাউন যেখানে লেখা আছে এরই পাশে তোমরা একটু ছোট্ট করে এখানে ব্র্যাকেটে তোমরা লিখে রাখো, এটা দ্বারা গুণ বোঝাবে, কোয়ালিটি। এই কমন নাউন দ্বারা একটা কোয়ালিটি বা একটা গুণ বোঝাবে। ঠিক আছে, তোমরা বাংলা লিখে নিতে পারো গুণ বোঝাবে। কিভাবে? চলো একটু আমি দেখি। যেমন নজরুল একজন ব্যক্তি, আমাদের জাতীয় কবি নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুলকে তুলনা করা হচ্ছে, বলা হচ্ছে নজরুল যেন তেন মানুষ না, উনি হচ্ছে বাংলাদেশের বাইরন স্বরূপ। সো তোমাকে কিন্তু জানতে হবে বাইরনটা আসলে কি। বাইরন হচ্ছে ইংল্যান্ডের একজন কবি। তাহলে এবার আমি যদি বলি যে নজরুল হচ্ছে বাংলাদেশের কবি আর বাইরন হলো ইংল্যান্ডের কবি, তাহলে দুজনই কবি, রাইট? দুজনই মানুষ, রাইট? এবার নজরুলের এন বড় হাতের, সেটা প্রপার নাউন। বাইরনের বি বড় হাতের, তাহলে তো সেটাও প্রপার নাউন হওয়ার কথা, কিন্তু না। এইখানে নজরুলটা প্রপার নাউন, কিন্তু বাইরনটা কিন্তু প্রপার নাউন নয়। কেন নয়? কারণ কারণ হলো দুইটা। একটা হলো প্রপার নাউন, বাট তার আগে যখন আর্টিকেল দা বসে গেছে, তখন এই নাউনটুকু, সবটুকু কিন্তু শুধু আলাদা করে বলা যাবে না, এই পুরোটুকুকে বলতে হবে কমন নাউন। শুধু বাইরনকে আলাদা করে আবার আন্ডারলাইন করা যাবে না, দুটোকে একসাথে করতে হবে। সো এইখানে দ্য বাইরন একটা কমন নাউন, এবং সেটা একটা গুণকে বোঝাচ্ছে। কিভাবে জানো? আচ্ছা, বলা হচ্ছে আপনি জানেন নজরুল সেই গুণে গুণান্বিত যে গুণগুলো বাইরনের মধ্যে রয়েছে। তার মানে বাইরন একটা গুণের সমন্বয়। এবার দেখো এই কোয়েশ্চেনটা ইন ফিউচারে তোমাকে কত রকমভাবে ডিস্টার্ব করতে পারে। এখানে প্রসঙ্গত আরেকটি কথা বলি, যে এখানে দা দিয়েছি না, আমি বরং বলবো যে দা না, সেটা যে কোনো আর্টিকেল হতে পারে, এ হতে পারে বা এনও হতে পারে। তোমরা এটা একটু অ্যাড করে নাও। কীরকম? দেখো এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে। আই থিঙ্ক ইউ আর ফিল ইন দ্য গ্যাপ নজরুল। ওকে, এবং আরেকটি কোয়েশ্চেন হয়েছে আই টিএইচ অ্যান্ড থিঙ্ক ইউ আর এ এন এ জেড আর ইউএল নজরুল। কোয়েশ্চেন দুটা। প্রথম কোয়েশ্চেনটা হলো এই ফিল ইন দ্য গ্যাপ, অপশন এ, এখানে কি এ হবে, অপশন বি এন হবে, অপশন সি ওয়ান হবে, অপশন ডি নান হবে, মানে কোনোটি নয়। কোয়েশ্চেনগুলো একটু দেখো। অ্যান্ড আরেকটি কোয়েশ্চেন, এখানে একটা সহজ জিনিস কীভাবে তোমাকে ডিস্টার্ব করছে। সো এইবার নজরুলের নিচে আন্ডারলাইন করা হলো, অ্যান্ড তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে যে বলো তো নজরুল কি? প্রথমটা মারাত্মক একটি ফাঁদ। মানে পরীক্ষাতে কি হয়, ফাঁদগুলো কিন্তু আগেই থাকে, দেখে একবার চাকচিক্য মনে হয়। প্রপার নাউন, অপশন বি কমন নাউন, অপশন সি কালেকটিভ নাউন, অপশন ডি ম্যাটেরিয়াল নাউন। এখন দেখো, আমার মনে হয় তোমরা পারবে, আমি টাইম ওয়েস্ট করবো না। আই থিঙ্ক ইউ আর নজরুল, দেখো নজরুল কিন্তু প্রপার নাউন, কিন্তু আমরা কিন্তু একটা গুণ বোঝাচ্ছি, যে আমার মনে হচ্ছে তুমি নজরুলের গুণাবলিতে সমৃদ্ধ, রাইট? গুণাবলিতে সমৃদ্ধ, তার মানে কমন নাউন করে ফেলেছি আমরা। আর যখনই প্রপার নাউনটাকে আমরা কমন নাউনের মতো করে ভাববো, সেই প্রপার নাউনের আগে অর্থ বুঝে, সিচুয়েশন বুঝে আর্টিকেল ইউজ করতে হবে, রাইট? সুতরাং আমরা এখানে কি দেবো? ইউ আর আ নজরুল, ইউ আর আ নজরুল।
ওকে, আচ্ছা এন তো হবে না, যেহেতু ভাওয়াল নয়, ভাওয়াল সাউন্ড নয়। আর ওয়ান কেন, ইউ আর ওয়ান নজরুল, এটা আসে না। নান, হ্যাঁ অনেকে কিন্তু নাম দিয়ে ফেলবে, বিকজ নর্মালি কিন্তু প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তাই না? এমনি কিন্তু বসেনি। বাট এখানে গুণ, তুমি রবীন্দ্রনাথের মতো, আই থিঙ্ক ইউ আর রবীন্দ্রনাথ, ঠিক আছে? তখন রবীন্দ্রনাথের গুণে গুণ সমৃদ্ধ তুমি একজন। এইবার এখানে আসো, এখানে কি বলা হচ্ছে, আই থিঙ্ক ইউ আর নজরুল। এইবার এই নজরুল গুণ সম্পন্ন, যখনই কোয়ালিটি বা গুণ বোঝাবে তখনই তার নাম কি হয়ে যাবে, কমন নাউন। এবং সূত্র তো বলে দিয়েছি, যদি প্রপার নাউনের পূর্বে কোনোভাবে আর্টিকেল বসে যায়, সো এই প্রপার নাউনটার নাম কি হয়ে যাবে, কমন নাউন। যদিও আন্ডারলাইনটা আমার এখান থেকে করা উচিত, এই পর্যন্ত করা উচিত, ঠিক আছে? এইভাবে সাধারণ জিনিসগুলো অসাধারণ হয়ে যায়। এবার আমি লাস্টে একটু দেখে দিই আমরা আজকে কি শিখলাম। পার্টস অফ স্পিচ, এটা কি, এটা আমরা বুঝেছি। আমরা দেখলাম কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, কত প্রকার বলো তো? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। যাদের মুখস্থ নেই আজকে পড়ে আগামী ক্লাসে মানে মনে মনে তওবা করো যে আজকে পড়ে ফেলবো, সামনের দিনে এটা আমি হাজিরা দেবো, ঠিক আছে? আর আজকে আমরা প্রথম প্রকার নাউন নিয়ে আলোচনা করলাম। নাউনে এসে আমরা দেখেছি কাইন্ডস অফ নাউন। সো নাউনের প্রকারগুলো কত প্রকার আমরা দেখেছি? প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন এবং আরেকটা দেখেছি কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো আমরা যখন বললাম যে টোটাল কত প্রকার, তখন কনক্রিট নাউনের প্রকারগুলো আমরা বলেছি। কি কি বলো তো? প্রপার, তারপরে হচ্ছে কমন, কালেকটিভ, প্রপার, কমন, কালেকটিভ এবং হচ্ছে ম্যাটেরিয়াল, রাইট? ঠিক আছে, এর ভিতরে আমরা আজকে কোনটা নিয়ে আলোচনা করলাম বলো তো? আমরা আজকে প্রপার নাউন নিয়ে আলোচনা করেছি, রাইট? প্রপার নাউন নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। তুমি খালি এবার ভেবে দেখো যে আমরা কত জায়গায় আজকে পা দিয়েছি, আমাদের পদচারণাগুলো নাউনের কত জায়গায়, লাইক দিস, আমি নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি যা শিখছো সেগুলোকে রিভিউ করতে হবে। আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে আদর্শ দেশগুলো শিক্ষার সিস্টেমই হচ্ছে নতুন কিছু শুরু করার পূর্বে পুরনো জিনিসগুলোকে রিভিউ করা। আমরা একটু রিভিউ করে নিলাম যে আসলে আমরা কি শিখছি, ঠিক আছে?